দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম, সঙ্গে আছি পুরো আয়োজনে তানফির আহমেদ। জোটগত ও রাজনৈতিক সিদ্ধান্তে নিরস্ত্র ছাত্র জনতার উপরে হত্যা নির্যাতনের সুনির্দিষ্ট প্রমাণ জমা হয়েছে ট্রাইব্যুনালে। তাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের বিচারের কথা উঠে এসেছে ট্রাইব্যুনালে দাখিল হওয়া প্রথম প্রতিবেদনে। চ্যানেল 24 এর হাতে আসা সেই প্রতিবেদনের বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান। 2024 জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী এমপি সহ 14 দলীয় জোট নেতাদের দলগত সিদ্ধান্তে দেশব্যাপী চলে হত্যা নির্যাতন। আইন সংশোধনের পর ট্রাইব্যুনালে চাংখারফুল মামলার প্রথম তদন্ত প্রতিবেদনে উঠে আসে অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোটের দায়। প্রতিবেদনে বলা হয়, 14 জুলাই সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের উস্কে দেন এবং পরে আন্দোলনকে দমনে ড্রোন, হেলিকপ্টার ও মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জানানো হয়, আন্দোলন দমাতে ছাত্রলীগ যুবলীগকে নির্দেশ দেওয়ার কথা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রতিবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উস্কে দেন ছাত্রলীগকে। 20 জুলাই গণভবনে অনুষ্ঠিত 14 দলীয় জোটের সভা শেষে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশনা দেওয়ার কথা জানান ওবায়দুল কাদের। 14 দলীয় জোটের বিভিন্ন সভায় কারফিউ জারি সহ আন্দোলন প্রতিহতের দলগত সিদ্ধান্ত হয়। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। ট্রাইব্যুনালে দেয়া প্রথম এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দলগত এসব মানবতাবিরোধী অপরাধ জাতিসংঘ সহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক অনুসন্ধানে প্রমাণিত। একই সাথে জোটগত ও রাজনৈতিক সিদ্ধান্তে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছে তার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে ট্রাইব্যুনালের প্রতিবেদনে, যা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার শামিল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ইশরাকের শপথ ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। পর্যবেক্ষণ সহ রিট নিষ্পত্তি করে এই আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এদিকে সকাল থেকেই তুমুল বৃষ্টি উপেক্ষা করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকাবাসী। সকাল থেকেই ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনে এসে জড়ো হতে থাকেন তারা। পরে নগর ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে ইশরাক হোসেনের পক্ষে স্লোগান দিতে থাকেন। একই দাবিতে সকাল থেকেই সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে নগর ভবনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন আইনজীবী। এই বিষয়টি নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দুইজন লোককে এনে ইলেকশন কেসটার প্রেয়ার সংশোধন করেছেন। সংশোধন করে উনি অবৈধ নির্বাচন, যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন, সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন। অথচ আইনে আছে 30 দিনের পরে এইরকম কোনো সংশোধন অ্যালাউ করা যায় না। বাট উনি আদালতের সাথে কলিউশন করে এই রকম রায় নিয়েছেন, সেটা আমরা মহামান্য আপিল বিভাগকে তুলে ধরেছি। এই পরিস্থিতিতে মহামান্য আপিল বিভাগ জানতে চেয়েছেন যে এই পর্যন্ত ইলেকশন কমিশন কি করেছেন বা আপনারা ইলেকশন কমিশনে গিয়েছেন কিনা। আমরা বলেছি যে আমরা ইলেকশন কমিশনে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি 24/7/2025 তারিখে বিকেল 4 ঘটিকায়, 27/4/2025 তারিখে 4 ঘটিকায় তাদেরকে বলেছি যে আপনারা আপিল করেন, না হলে আমরা কোর্টে যাব। তখন ওনারা তাড়াহুড়া করে রাত 10টা বাজে ওনার নামে গ্যাজেট পাবলিশ করে দিয়েছে। সেই জন্য আমরা আদালতে বলেছি, উভয় আদালতে বলেছি যে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। নির্বাচন কমিশন একটি দলের পক্ষ নিয়ে তাড়াহুড়া করে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে, কিন্তু মতামত না নিয়ে আমাদের লিগ্যাল নোটিশ পাওয়ার পরে তাড়াহুড়া করে এই গ্যাজেটটা পাবলিশ করে দিয়েছেন। তারপরে মাননীয় আদালত গতকাল আমাদের শুনানি মুলতবি করে ইলেকশন কমিশনকে ডেকেছেন। আজকে ইলেকশন কমিশনের লয়ার এসেছিলেন,
ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন যে আর্টিকেল 180 অফ দ্য কনস্টিটিউশনে আপনাদের যেই সাংবিধানিক দায়িত্ব, আপনাদের যে ইম্পার্শিয়াল দায়িত্ব, নিরপেক্ষ দায়িত্ব, আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন? এটা দর্শক, ইশরাকের শপথ ইস্যুতে কথা বলছিলেন আইনজীবী। আমরা সরাসরি ছিলাম সেই আইনজীবীর বক্তব্যে। পরের সংবাদটিতে যাব। গণতন্ত্রে উত্তরণের জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। জাপানের নিক্কেই ফোরামে এই তথ্যটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে চান তিনি। নিক্কেই ফোরামে অংশ নিতে জাপান সফর করছেন প্রধান উপদেষ্টা। সফরের দ্বিতীয় দিন বক্তব্য দেন তিনি। বক্তব্যের শুরুতেই ডক্টর ইউনূস বলেন, বিশ্ব প্রতিনিয়ত অশান্ত হয়ে উঠছে, এক অনিশ্চিত সময় পার করছে পুরো পৃথিবী। Conflicts are erupting in regions in Asia and beyond, with peace becoming elusive. Wars and man-made conflicts are destroying the lives and livelihood. গেল বছরে গণঅভ্যুত্থান বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে পরিবর্তন এসেছে, আর এই পরিবর্তন ভুল সংশোধন করার। তাই জনগণের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন পূরণের জন্য ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. তিনি বলেন, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলো একসাথে কাজ করতে পারে, এজন্য 7 দফা প্রস্তাবনা দেন। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। চাকরি অধ্যাদেশ প্রত্যাহার আন্দোলনে সারা দেশে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। দাবি পূরণে রাষ্ট্রযন্ত্রকে রীতিমতো হুমকি দিচ্ছেন আন্দোলনকারীরা। বিশ্লেষকরা বলছেন, খসড়া অনুমোদনের আগে আলোচনা করলে এড়ানো যেত জটিলতা। সরকারি কর্মচারীদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর আইনের প্রয়োজন ছিল বলেও মত তাদের। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে কয়েকদিন ধরে উত্তপ্ত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে রীতিমতো কাজ বন্ধ করে দাবি আদায়ে খোদ সরকারকেই হুমকি দিচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত, আমরা তাদের পদত্যাগ চাই। প্রত্যেকে 3 দিন ছুটি নিয়ে আপনারা সিএল ছুটি নিয়ে বাসায় বসে থাকবেন। এরই মধ্যে সমস্যা সমাধানে আন্দোলনকারীদের সাথে বৈঠক করেছে সরকার। কি আছে অধ্যাদেশে যার ফলে এমন প্রতিক্রিয়া সরকারের? কর্মচারীদের 25 মে জারি হওয়া অধ্যাদেশে 4 ধরনের কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, যা সাজা, চাকরি থেকে বরখাস্ত, অপসারণ এবং পদের গ্রেড কমিয়ে দেয়া। সংশোধিত এই অধ্যাদেশের বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, 1979 সালের স্পেশাল প্রভিশন অর্ডিন্যান্সের কিছু ধারা এখানে নিয়ে আসা হয়েছে। যে দক্ষতা দেখানো প্রয়োজন ছিল সরকারের আপনার ড্রাফটিং এ ভাষাগত, সে দক্ষতা দেখাইতে পারে নাই, যেই কারণে এমন কতগুলি শব্দ এসে গেছে যেগুলি নাকি আপনার অপপ্রয়োগের বেশি সম্ভাবনা দেখা দিছে এবং সংবিধানের 135 অনুচ্ছেদের সাথে সেটা সাংঘর্ষিক হয়ে গেছে। তার মতে এখানে সরকারি কর্মচারীরা যে ধরনের জনদুর্ভোগ বিশৃঙ্খলা করছে তা নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োজন ছিল। এটা তো সাধারণ জনগণের কাম্য না, তারা তো জনসেবা থেকে বঞ্চিত হচ্ছে, এই জন্য একটা কঠোর আইন প্রয়োজন ছিল। কিন্তু এই কঠোর আইন করতে গিয়ে সরকার সেটাকে কঠোর আইন না করে দমনমূলক আইন করছে। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আলী রেজা বলেন, অংশীজনদের সাথে আলোচনা না করে অধ্যাদেশ জারি করায় এমনটা হয়েছে। তারা তো একটা চাকরি বিধির মধ্যে চাকরি করেন, তাদের ডিসেন্ট এবং তাদের অভিমত এগুলো প্রকাশ করার একটা লেজিটিমেট ধরন আছে।
তারা পুরো সেক্রেটারিয়েটকে যে একদম স্থবির করে দিয়ে এটা করার চেষ্টা করছেন এটাও তো ঠিক। তারা দুজনেই বলছেন শৃঙ্খলার স্বার্থে রাষ্ট্র সমাজ প্রয়োজনীয় আইন ধারা প্রণয়ন করে, তবে অবশ্যই তা করতে হবে সময় প্রেক্ষাপট বিবেচনা করে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে আর এর প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে খুলনা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এলাকার নদীবন্দরগুলোকে। এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে উপকূলের কাছাকাছি থাকার। এদিকে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। নোয়াখালীর পৌর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়াও দ্বীপাঞ্চলগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গেছে। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নিব। বরিশাল এবং কক্সবাজারের তথ্য জানবো। বরিশাল থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা এবং আরেক সহকর্মী আমার সঙ্গে যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে আজিম নিহাদ। শুরুতেই রানা, আপনার কাছে জানতে চাই, লঞ্চগুলো বন্ধ থাকবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সার্বিক এখনকার আবহাওয়ার যে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বৈরী আবহাওয়ার কারণে আজ সকাল থেকেই বরিশালের যে অভ্যন্তরীণ নদীবন্দর রয়েছে বিআইডব্লিউটি এর, সেই নদীবন্দরের লঞ্চগুলোকে চলাচলের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটি, এবং যার ফলে আমরা কিন্তু এসে দেখেছি যে সকাল থেকে কোনো লঞ্চ চলাচল করেনি। এর ফলে বরিশালের যে অভ্যন্তরীণ রুটের যে যাত্রী যারা, তারা কিন্তু ঘাটে এসে অনেকটা বিড়ম্বনার শিকারী হন, কারণ পূর্ব কোনো ঘোষণা ছিল না। সকালবেলা এসে দেখতে পান যে কোনো লঞ্চ চলাচল করছে না। বরিশালের যেহেতু এখন অনেকটাই সড়ক যোগাযোগ উন্নত হয়েছে, যার ফলে অনেক জায়গায় সড়ক লঞ্চ চলাচল না করলেও সড়কের মাধ্যমে যাওয়া যায়। তবে বিশেষ করে দ্বীপ জেলা ভোলা এবং বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা হচ্ছে বরিশালের মেহেন্দিগঞ্জ, এই দুটি জায়গায় যেতে হলে কিন্তু লঞ্চ অথবা নৌপথে তাদেরকে যেতেই হয়। তো বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় তারা নির্ধারিত যে গন্তব্য, সেই গন্তব্যে তারা যেতে পারছে না। এর সাথে আরেকটি বিষয় হচ্ছে, বরিশালের আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে গতকাল দুপুর 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত এই 24 ঘন্টায় এখন পর্যন্ত 56.2 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে, এবং আজ সকালে সর্বোচ্চ বাতাসের গতিবেগ রেকর্ড করা হয় ঘন্টায় 22 কিলোমিটার বেগে। অর্থাৎ ঝোড়ো বাতাস সেটি কিছুটা প্রবাহিত হয়েছে। তবে এই মুহূর্তে কখনো গুড়ি গুড়ি এবং কখনো থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একটানা ভারী বৃষ্টিপাতের কারণে সাধারণ জনজীবন সেটি বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং আপনি জানেন যে আজ অনেক বিদ্যালয় আজ শেষ দিন, যার ফলে শিক্ষার্থী যারা, তারাও দুর্ভোগের শিকার হয়েছে। তো এই ছিল বরিশালের আবহাওয়ার পরিস্থিতি, সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিহাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার পেছনে দেখতে পাচ্ছি উত্তাল সমুদ্র। সব মিলে এখনকার পরিবেশটি কেমন? এখন আসলে বলা যায় যে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে সমুদ্র তীর ঘেঁষা যেই ঝাউ বাগান এবং অন্যান্য যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে ইতিমধ্যে বেশ কিছু ঝাউ গাছ ভেঙে গেছে, এবং এর ঝাউ গাছেরও আরও কয়েক ফুট দূরেই কিন্তু ছিল জিও টিউব। সেই জিও টিউব ডিঙিয়ে পানির ভিতরে ঢোকার কারণে এই ঝাউ গাছগুলো একের পরে ভেঙে যাচ্ছে। এই লাবণী পয়েন্ট থেকে শুরু করে নাজিরের টেক পর্যন্ত যেই ঝাউ গাছগুলো রয়েছে, শত শত ঝাউ গাছ, সেগুলো এখন অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছে। ইতিমধ্যে আমরা যেটি শুনেছি যে বেশ কিছু ঝাউ গাছ উপড়ে পড়েছে, এবং সেগুলো এর আগেও কিন্তু একই অবস্থা হয়েছিল। এবার আরও রাতের দিকে যদি জোয়ারের পানি বৃদ্ধি পায়, সেটা আরও বেশি প্রবল হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা উপকূলের বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, কোনো জায়গায় আসলে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কোনো জায়গায় এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে কুতুবদিয়া এবং ধলঘাটার কিছু জায়গা রয়েছে যেখানে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারণে সেখানকার কিছু মানুষ তারা পানিবন্দী হয়ে পড়েছেন, এবং তাদেরকে সেখানে আসলে দিনের পর দিন বেড়িবাঁধগুলো ঠিক না করার কারণে বছরের পর বছর এই অবস্থাগুলো তাদের প্রায় সময় এই পানির উচ্চতা বৃদ্ধি পেলে ঘটনাগুলো ঘটে। এবং সেখানে যদিও জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা জরুরি ভিত্তিতে সেখানে যে পানিবন্দী লোকজনকে সেবা দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। তবে পাহাড়ের যে জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছিল, যে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছিল, সেখানে এখনও পর্যন্ত কোনো ধরনের ঘটনা ঘটেনি। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি দেখেছি যে
রোহিঙ্গা ক্যাম্প এবং কক্সবাজার শহরের আশপাশে যে জায়গাগুলোতে গেল বছর অনেক বেশি পাহাড় ধসের ঘটনা ঘটেছিল এবং বেশ কিছু প্রাণহানি ঘটেছিল, সেই জায়গাগুলোতে তারা অতিরিক্ত সতর্ক অবস্থা জারি করেছেন এবং বেশ কিছু জায়গায় মাইকিংও করা হয়েছে যাতে তারা বৃষ্টিপাত যদি ভারী হয় তাহলে নিরাপদ দূরত্বে চলে আসে। তবে আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে কিছু সময় ভারী বৃষ্টিপাত থাকে, আবার কিছু সময় বৃষ্টি বন্ধ হয়ে যায়, তবে প্রবল বাতাস বয়ে যাচ্ছে, যে কারণে সমুদ্র এলাকায় যারা অবস্থান করছে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে টিকে থাকতে। তবে সমুদ্রের যে স্থাপনাগুলো রয়েছে সৈকতের সেগুলো জি নিহাদ, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সারাদিন ব্যাপী আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে সবশেষ তথ্যটি জানিয়ে দেব। দর্শক সহকর্মী আজিম নিহাদ এবং সহকর্মী কাউসার হোসেন রানা জানাচ্ছিলেন বরিশাল এবং কক্সবাজার থেকে। হজ পালনে এই পর্যন্ত সৌদি আরবে গেছেন ৭৪,৩১৬ জন। ১ জুনের মধ্যে পৌঁছাবেন বাকিরা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বাংলাদেশি পাসপোর্টধারী যে প্রবাসীরা আছেন তারা যদি বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পান অথবা ওখান থেকে সুযোগ পান তাহলে আমাদের কোটা পূর্ণ হয়ে যাবে, বরঞ্চ হাজির সংখ্যা বেড়ে যাবে। দিনাজপুরের বিরল সীমান্তে ১৩ জনকে আটক করেছে বিজিবির সদস্যরা। তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। দর্শক, এই বিষয়টি নিয়ে সবশেষ তথ্যটি জেনে নিব। বিপুল সরকার সানি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সানি, ভারত থেকে পুশিনের সংবাদ আমরা বেশ কিছুদিন ধরেই পাচ্ছি এবং বলছি, গতকালও বলছিল যে ৮২ জনকে দেওয়া হয়েছে। আজকের এই ১৩ জনের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া গেল কিনা? সারা দেশে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিং করা হচ্ছে এবং সেই অনুযায়ী আজকে রাত ১:৩০টার দিকে এই সীমান্ত দিনাজপুরের বিরল উপজেলা এনায়েতপুর সীমান্ত এই সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশিং করা হয়েছে, যার মধ্যে ১১ জন নারী রয়েছেন এবং 2 জন পুরুষ রয়েছেন। এবং বিজিবি আমাদেরকে যেটি জানিয়েছে যে এই যাদেরকে পুশিং করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের যে নাম ঠিকানা এবং পরিচয় সেগুলি যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে যারা এখানে আটক হয়েছেন তারা জানিয়েছেন প্রায় 1 মাস ধরে তাদের ভারতে যে জেল সেই জেল হাজতে রেখেছিল এবং তারপর গত রাত্রে তাদেরকে এই সীমান্ত দিয়ে পুশিং করার পর এখানে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। এখন বর্তমানে যে এনায়েতপুর সীমান্ত, সেই এনায়েতপুর সীমান্তেই এই বিজিবির যে ক্যাম্প, সেই ক্যাম্পের মধ্যেই এই ১৩ জনকে রাখা হয়েছে এবং বিজিবি আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের নাম পরিচয় সবকিছু নিশ্চিত হওয়ার পর তাদেরকে। দিনাজপুরের বিরল সীমান্ত থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপুল সরকার সানি। দর্শক, ছিল দুপুর ১টার খবরের সঙ্গে থাকায় আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।